আমাদের আজকের নাটক সূর্যমুখী, রচনা ও প্রযোজনা আসকার ইবনে শায়েখ, নাট্যানুষ্ঠান সূর্যমুখী। ইস, সকাল হয়েছে কখন, এখনো আব্বার বাসি বিছানাটা তেমনি রয়ে গেছে। আব্বা, আপনি এই চেয়ারটা একটু বসুন, বিছানাটা আমি একটু ঠিকঠাক করে দিই। আমার বিছানা আবার ঠিকঠাক দিতে চাস? দে, বালিশটা পড়ে গেল দেখ। আব্বা, আপনার তোষকের নিচে 14টা টাকা ছিল না? হ্যাঁ ছিল তো। এখন দেখছি মাত্র 8 টাকা। বলিস কি রে মাজেদা, বাকি 6 টাকা? কিছু কেনাকাটার জন্য কাউকে দেননি তো? না তো, কিছু কিনতে হলে তোদেরই বলতাম। দেখ তো মা কাণ্ডটা, কত বাঁচিয়ে বাঁচিয়ে 14টা টাকা রাখলাম। কেউ নিয়েছে কিনা জিজ্ঞেস করে দেখি। আর জিজ্ঞেস করলেই বা কি হবে? আমার এই বাসা হয়েছে চোরের আড্ডা। সারাদিন খাই খাই আর মারামারি কাটাকাটি, এক পাল জুটেছে আমার এখানে। আব্বা, অসুস্থ শরীর নিয়ে আর কথা বলবেন না, কিন্তু সেদিনও বড় ভাবির টাকা খোয়া গেল। আমি কিছুই বুঝতে পারছি না। দরকার সবারই পড়ে জানি, কিন্তু না চেয়ে এমনি করে। সব আমার কপাল রে মা, নইলে তোরা এই হতভাগার ঘরে জন্মাবি কেন? আর আমি বা এসব কেন বলছেন আব্বা? অভাব অনটন কার নেই? তাছাড়া এই যে সাজু, আব্বার তোষকের নিচ থেকে তুই টাকা নিয়েছিস? টাকা? আমি টাকা নেব কেন? আহা, জিজ্ঞেস করছি নিয়েছিস কিনা, দরকারও তো পড়তে পারে। দরকার পড়লে না বলে টাকা নেব? এ তুমি ভাবতে পারলে কি করে বুবু? আমি কি শুরু করলি তোরা? আমি তো জিজ্ঞেস করলাম মাত্র। কি ভেবে যে তুমি জিজ্ঞেস করেছো তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, তবে দরকারটা শুধু আমার একারই পড়ে না। শুনলেন? শুনলেন তো আব্বা, সাজু কিভাবে কথা বলছে? তোকে না কোলে পিঠে করে মানুষ করেছি। আমার অনেক কাজ পড়ে আছে। কি করবি মা, অভাবের পরিবেশ। আমাকে দেখিস না, রিটায়ার করে ঘরের বদ্ধ খাঁচায় অসহায় বন্দি। সাজুটাকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলেও রক্ষা পেতাম। ওই যে দিনের মতো শুরু হয়ে গেল, চলবে এখন রাত 10টা অবধি। আর ভালো লাগে না, অভাব অভিযোগ, মেজাজ মর্জি, তারপরে হইচই। কাহা তক মানুষে সইতে পারে? মাজেদা, একটু দেখ না রে, থামাতে পারিস কি না? এদের থামানো কি সহজ? ছোট একটা বাসায় এতগুলো লোক। এই এই এদিকে তোরা তোরা একটু আস্তে কথা কথা, আস্তে কথা কথা। ফুপু, ও আমার চিনে নিয়ে গেছে। মিন্টু তো, মিন্টু সব আমার নিয়ে গেছে। চুপ চুপ ওই তো চিনে নিয়েছে আমি। মিথ্যাবাদী। চুপ চুপ করে সবাই নাস্তা খা। মুড়ি খেতে ভালো লাগে না ফুপু? না লাগে খাস না? রুটি নেই কেন? তোদের বাপ চাচার মাকে জিজ্ঞেস করিস, এক একজন নবাব পুত্তুর, মুড়ি খেতে ভাল লাগে না। নাস্তা খেয়ে স্কুলে যাও সব। আমার মাথা ব্যথা করছে আম্মা। মাথা ব্যথা করছে? দেখি জ্বর বাঁধিয়েছ কিনা। যা ভেবেছি তাই। যাও, চুপ করে আমার বিছানায় শুয়ে থাকো গে মা। সেলিম, এত সকালে কোথায় চললি? 8টা বাজে, সে খেয়াল আছে? 8:30টায় আমার ক্লাস। তা হোক, নাস্তা খেয়ে যা। কতক্ষণ আর লাগবে? রান্নাঘরটা আমি ঘুরে এসেছি, এর নাম নাস্তা? খাওয়ার ইচ্ছেটাই আমার মরে গেছে। কেন? দেখো বাবু, সকালে নাস্তাটা হলো একটা দিনের শুরু। রান্নাঘরে যা দেখলাম তা দিয়ে শুরুটা আর করতে চাই না। তাহলে আর ক্লাস করতে চললি কেন? চাকরি জোগাড় করে অফিসে যা, ঘরে টাকা আন, দিন শুরু করার উপযুক্ত নাস্তা তৈরি করে দেব। কথা কাটাকাটি করতে রুচিতে আমার বাধে। সাজু, সাজেদা, এই সাজু। কি হেরে গেল, এত ডাকাডাকি করছো কেন? বাহ 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 বাহ, কণ্ঠের বাণী কি মধুর। আমি ক্লাসে পড়া তৈরি করছি। কথার বাহাদুরি রেখে বলো কি জন্য ডাকলে। কলমটায় কালি ভরে দে। এত সময় আমার হাতে নেই। আমি মরছি হিস্ট্রি নিয়ে, আর এদিকে সেজেগুজে বেরিয়ে যাচ্ছ, কালিটাও ভরে নিতে পারো না। পারবে না আমি। আহারে বিদুষিনী, হিস্ট্রি পড়ো আর জিওগ্রাফি পড়ো, শেষ তক তো হারিয়ে ঠেলতে হবে, অথবা সাজতে হবে ছেলে মেয়েদের জোর করে মুড়ি খাওয়াবার দারোয়ান। সেলিম, 3 লাফে চলে গেলেন। যা তেরে থারা, কি না বললি? পেয়ে উপায় আছে? কি বললি তুই? তুমি আবার তেরে উঠছো কেন? কথা মাটিতে পড়তেই পারে না। তোর সাহস বড় বেড়ে গেছে। কলম দিয়ে কালি ভরে দি। তুই কি আব্বার তোষকের নিচ থেকে টাকা নিয়েছিলি? হোয়াট? টাকা মানে চুরি? চুরি কেন, নিয়েছিস কিনা? কলম দাও। বুঝলে, মনটা তোমার খুবই ছোট। কি বললি? হায় কপাল, আবার কি ভাঙলো বুঝি। সিলি, এর নাম নাস্তা। কিরে রহিম, প্লেট ছুঁড়ে মারলি যে বড়? মারলাম, কারণ প্লেটে যা ছিল তা খাওয়ার যোগ্য নয়। তাই বলে ফেলে দিবি? কেন দেব না? কারণ ওগুলো করতে বাপ ভাইয়ের টাকা খরচা হয়। পরের উপর খাচ্ছিস, খেয়ে যা। এরপর এটা পছন্দ হয় না, ওটা ভাল লাগে না। ভালো তো লাগছে না, তাতে কি হয়েছে? হবে আর কি,
এই মেজাজের জন্যই তো চাকরিটা খুইয়েছো। আবার একটা জোগাড় করে রোজগার করো না কেন? তখন ইচ্ছে মতো খাবে পড়বে, আমার জোগাড়ের কোনো ভাবনা থাকবে না। তোমার ভাবনা এখনো থাকবার কথা নয়, আমার বলে তো কোনো কথা নেই। কথা হলো আমাদেরটা আমরাই কোনো রকমে ম্যানেজ করছি। কি তোদের মধ্যে আমি নেই? আমাকে তোরা পর ভাবিস? দূর, মেজাজটাই খারাপ করে দিল। কোথায় নাস্তা, কোথায় আপন পর, কিসের থেকে কি বলে ফেললাম। আর তুমিও বলবি না কেন? আমার কপাল পুড়েছে যে, নইলে বাপ মরা ছেলের হাত ধরে তোদের মাঝে ফিরে আসতে হবে কেন? এত কথাই বা শুনতে হবে কেন? শুনলে শুনলে মেজো বউ, তোমার স্বামীর কথা শুনলে। বুবু, আপনি রাগ করবেন না, ওর কথাবার্তাই ওরকম। কি বললে? এইরকমই কথাবার্তা? দেখো, বলে দিচ্ছি, মুখ সামলে কথা বলো, নইলে। আমারটা সামলানোই আছে, সামলানো উচিত তোমার মুখটাই। গুরুজনদের ওজন বুঝে কথা বলতে হয়। উপদেশ দিয়ে আর রাগিও না বলছি। যাচ্ছিলাম একটা শুভ কাজে, তার কি উপায় আছে? একজন তো বেফাস কথাটা মুখ থেকে পড়তেই খপ করে ধরে ফেললেন। আরে কথা হলো কথা, অত সব অর্থ বুঝে কেউ কথা বলে নাকি? তার উপর কথার ব্যাপারটা শেষ হতে না হতেই আর একজন এলেন মুখ বাজিয়ে উপদেশ ঝাড়তে। শুভ কাজে যাচ্ছিলে, যাও, দেরি করে কথা বাড়াচ্ছ কেন? দেখো, কমান করবে না আমাকে। বিরক্তির সীমা ছাড়িয়ে গেলে ঘুষি টুসি মারবো, আর এমন কথা বলবো যাতে মান বলতে আর কিছু থাকবে না। রহিম, কি ব্যাপার? যেখানে যাচ্ছিলে চলে যা। এসব নীচ কথা আমি আর সহ্য করতে পারছি না, বেরিয়ে যা তুই। হ্যাঁ, তাই যাচ্ছি। আপনি কেন উঠে এলেন আব্বা? সবাই আমরা এত নিচে চলে গেছি মেজো বউ, মান সম্মান বলতে আর কিছুই রইল না। যার মুখে যা আসছে বলছে। এসব কথায় আপনি কান দেবেন না আব্বা। হাত মুখটা আরেকবার ধুয়ে নিন, নাস্তা আনছি। হাত মুখ ধোবো? নোংরা মুখ আর কত ধোবো মা, কত আর ধোবো? কয়টা টাকা নিয়ে সকাল থেকে কি যে আরম্ভ হয়েছে। ভেবেছিলাম মাসের শেষ কটা দিন বড় টানাটানিতে যায়। সেলিম সাজু পড়াশোনা করে, এটা ওটা লাগে তো, ওদের মা নেই, কার কাছে আর চাইবে? তাই টাকা কটা রেখেছিলাম। আর আপনারও বড় বউ কি যে হয়েছে সবার সঙ্গেই। আবার রাগ করলেন নাকি? না, রাগের কি আছে? সরে যাচ্ছি, আবার তোমার সঙ্গেও না লাগি। আমার সংসার, ভাগ্য যেন টিটকারি দিয়ে বলছে, সালাম সাহেব, নিম্নবিত্তের মানুষ হয়ে তুমি চেয়েছিলে সুখী সংসার, পেলে তো। এতটা হতাশ হচ্ছেন কেন আব্বা? আরো পরিবারের তুলনায় আমরা তো বেশ ভালোই আছি। আমার পেনশনের কয়েকটা টাকা, তার সঙ্গেই যোগ হয় বড় ছেলের মাইনেটা। মফস্বলে ঘুরে বেড়িয়ে চাকরি করে, এখানে আছে ছেলে মেয়ে বউ। তোমরা সবাই মিলে 12 জন পোষ। বিধবা হয়ে বাচ্চা ছেলেটাকে নিয়ে ফিরে এলো মাজেদা। আপনার নাস্তা আব্বা। মাজেদা না এলে হয়তো আরো 2 জন মানুষ কমতো, কিন্তু আসতে হলো যে। অভাবে পড়ে ওরও মনটা হয়তো ছোটই হয়ে গেছে। বড় বউ কোথায় মা? ওই তো ওখানে। বড় বউর সঙ্গে আবার লাগলো কিনা দেখি। আপনি নাস্তা খান। শান্তি সুখের কথা যেন এই বাড়ি থেকে একেবারে বিদায় নিয়েছে। আমাকে ডেকে না দিয়েই করেছো প্রথম ভুল। আরো ভুল করেছো ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে। কেন? সরু চাল তো রান্নাঘরে একটা কৌটার মধ্যে ছিলই। কোথায় যে আপনাদের সরু চালের কৌটা থাকে তা তো আমার জানা ছিল না। আসলে রান্নাঘরে গিয়ে হয়েছে আমার অপরাধ। নিজেদের রাজভোগ নিজেরা রাঁধলেই পারতেন। তাই তো রাঁধছি বরাবর। রাজভোগ আর যে ভোগে রান্না হোক, পড়ে থাকে না কিছুই। আপনাদের ঘরে পড়ে আছি যখন পিনুকে নিয়ে, তখন এসব কথা তো শুনতে হবেই। ওমা, নাম নিশানা কিচ্ছু নেই, তোমার ছেলের কথা এলো কি করে? কি কথার কি মানে তা বোঝার মতো বুদ্ধিটাও কি আমার নেই? কপালই না পুড়েছে। পুড়লে কি, মেজাজ 16 আনাই আছে। তাই নিয়ে নিজেও জ্বলো, অন্যকেও জ্বালাও। মেজাজটা কোথায় দেখলে? এই পিনু, বনরুটি কোথায় পেলি রে? সাজু খালাম্মা দিয়েছে তো, দোকান থেকে এনেছিলাম কিনা তাই। ও, 5 মাস খাটা হচ্ছে। ফেল রুটি, ফেল বলছি। পাজি কোথাকার। আহা, এ কি করলে মাজেদা? বুবু, ওর হাতে রুটি ফেলে দিলে কেন? আমার ইচ্ছে। না, আমি দিয়েছি বলেই তুমি ফেলে দিয়েছো। বেশ করেছি। কেন খাওয়ার এত শখ কেন? তোমার মনটা বড় ছোট। তুমি কি তোর ছোট দেখি সমানে চলতে আরম্ভ করেছে। আহা, থামো না মাজেদা। কিছুদিন ধরে লক্ষ্য করছি ঘরের খাবার রেখে তুই আলাদা করে নাস্তা কিনে খাস। এত পয়সা আসে কোত্থেকে? শাড়ি ব্লাউজের রূপও বদলেছে, কলেজ থেকে ফিরতে দেরি হয়, এসবের অর্থ কি? ছি, মনটা তোমার শুধু ছোটই নয়, নোংরা। যা যা, যাচ্ছি তো। এরাই এরাই আমার মায়ের পেটের ভাই বোন। তুমি হাসছো ভাবি? আমরা না হয় পর, কিন্তু ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকবে তো। তোমরা পর হবে কেন? আমি আমি এদের তোমাদের পর, সকলের পর আমি। আমি আজ ওদের কেউ নই। মাজেদা, মাজেদা, কি হয়েছে মা? কই, কিছুই তো হয়নি। হয়নি?
মাজিদা, দেখ, বলছিলাম কি, 8টা টাকা তো রয়ে গেছে, তা দিয়ে কাউকে বাজারে পাঠালে হতো না? গতকাল একটু বেশি করে বাজার করানো হয়েছে আব্বা, আজ তাতেই চলে যাবে। না রে বউ, ওই টাকা দিয়ে একটা ভালো মাছ আনতে পাঠাও। অনেকদিন ভালো মাছ কেনা হচ্ছে না, বড় ইচ্ছে করে সবাই মিলে হইচই করে খাওয়া যেত। তাই করো বৌমা, টাকা তো হাতে জমেই না, সকলে একসঙ্গে বসে খাবো। অনেকদিন আগের দিনগুলো, তখন তোমার শাশুড়ি আছেন, সেই দিনগুলো একদিনের জন্য ধরা দেবে। আব্বাজান, মাছের আজকাল অনেক বেশি দাম, 8 টাকায় তো কিছুই হবে না। ও হ্যাঁ, তাও তো বটে মা। আপনার জন্য ভালো মাছ অল্প করে কিছু আনিয়ে নি। আমার জন্য না, থাক। জানো কি মা, অবস্থাপন্ন চেনা জানা বন্ধুস্থানীয় লোক আছে, সময় মতো তাদের কারো বাসায় গেলে একবেলা ভালো কিছু খেয়ে আসা যায়, খেতে ইচ্ছেও করে। কিন্তু সকলকে নিয়ে চলবার মতো টাকা হাতে থাকলে রোজ আমি নিজে বাজার করে এনে তোমাদের খাওয়াতাম। আব্বা, সালাম সাহেব আছেন নাকি? সালাম সাহেব। মাজেদা, ও বাড়ির আলী সাহেব এসেছেন, গিয়ে বল আব্বার শরীরটা আজ ভালো নেই, গল্পগুজব করতে ডাক্তার বারণ করেছেন। আপনি শুয়ে থাকুন গে আব্বা। হ্যাঁ, তাই যাচ্ছি রে মা, যাচ্ছি। সাজু, কোনো কথাই আজ বুঝতে চাই না। এই গতিহীন জীবন অসহ্য, মনে হচ্ছে দেহে প্রাণ থাকতেও হাত পা নাড়াতে পারছি না। এই অবস্থা যে আমারও, তা কি বুঝতে পারছো না? কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আসবে? কত ভাবছি এ নিয়ে, কিন্তু কোনো সুরাহা করতে পারছি না। সেলিম ভাইয়াই ভালো আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু ভার্সিটিতে যাচ্ছে, কবিতা লিখছে। জানো আশফাক, বারান্দার এক কোণে টবে বেড়ে উঠেছে ভাইয়ার সূর্যমুখীর গাছ। সময় করে রোজ ওটার যত্ন নেয়, বেশ বড় হয়ে উঠেছে গাছটা, ফুল ফুটবে এই আশায় ভাইয়া খুব খুশি। ওসব কাব্যিপনা তোমার ভাইয়াকেই মানায়, স্বপ্নচারী সে। কিন্তু আমি চাই তোমাকে একান্ত করে পেতে, সুখের ঘর বাঁধতে। এই চাওয়াটা কি আমার খুব বেশি কিছু? এত অস্থির হলে চলবে কেন বলো? তোমাদের পক্ষ থেকে এত দাবি দেওয়া করা হলো তখন, যে বাধ্য হয়ে আব্বাকে চুপ করে থাকতে হলো। তারা চুপ করে থাকতে পারেন, কিন্তু আমরা চুপ করে থাকতে পারি? এছাড়া আর কি করার আছে বলো? তোমাদের পক্ষ আমাদের পক্ষ নাও তো কেউ করছে না। আমার মনে হচ্ছে দুপক্ষের এই মতামতের দিকে চেয়ে থাকলে আমাদের বিয়ে কোনোদিনই হবে না। তুমি তো ভার্সিটির পড়াশোনা শেষ করলে, এখন একটা রোজগারের উপায় করতে পারো না? চেষ্টা কি আর করছি না মনে করো? কিন্তু হচ্ছে না কোনো কিছুই। তোমাদের দিক থেকে কেন যে এত দাবি দেওয়া বুঝতে পারছি না। পাশ করা ছেলেকে দিয়ে উপকার তো কিছু হচ্ছে না, তাই ছেলেকে বেচে ভাঙা ঘর ভরে ফেলতে চান আমার বাপ মা। এসব ভাবি আর মনটা বিষিয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে অনেক কষ্ট করে তারা লেখাপড়া শিখিয়েছেন আমাকে। তারই মাসুল আদায় করতে হবে মেয়ে পক্ষের কাছ থেকে। সাজু, এসব প্রশ্ন অর্থহীন, উত্তরও অর্থহীন। গরিবের ধ্যান ধারণা সীমাহীন সাগর নয়, যেন এক ছোট্ট ডোবা। অভাবের কোলা ব্যাঙ্গুলো সে ডোবা থেকে কেবলই যে ডাকে, তোমাদেরও আমাদেরও। এই রাস্তার পাশে দাঁড়িয়ে আর কত অনর্থক বকবো? একটা পথ আছে সাজু, দুলাভাইয়ের বাসা আছে চিটাগংয়ে। পারবে তুমি আমার সঙ্গে যেতে সেখানে? কি পরিচয় যাব? আমার স্ত্রীর পরিচয়ে। এতে কি সমস্যার সমাধান হবে? সমস্যার সৃষ্টি হোক, সমাধান একটা হবেই। বেশ, যাব আজ রাতে। ক্লাস হয়ে গেল সেলিম? আগেই চলে এলাম, একটা সাহিত্য সভা আছে বন্ধু বান্ধবদের, একটু পরে যাব সেখানে। ও, সেদিন পিন্টু বলছিল তুই নাকি কবিতা লিখিস। কই না তো আব্বা, ওসব পিন্টুদের বানানো কথা। সভা বসবে কখন? বিকেল 4টার পর থেকে। তার তো অনেক দেরি এখনো, আমার কাছে একটু বস না বাবা। আমি হ্যাঁ, সাহিত্য সভায় যাবি তো? তা যাবি, সময় হলেই চলে যাবি। আমার বড় একা লাগছে কি না বুঝলি, দুপুরের আগে থেকে বিকেল পর্যন্ত বড় একা লাগে।
বড় একঘেয়ে, একটানা। হ্যাঁ রে, তোর পাঞ্জাবি পায়জামা নেই, শুধু তো ওই প্যান্ট হাওয়াই শার্ট পরতে দেখি। পাঞ্জাবি তো 2 মাস আগেই ছিঁড়ে গেছে, কিন্তু বানাতে বললে সবার চোখ তো কপালে গিয়ে থাকে। পারে না রে, দিতে কি মন চায় না? তোদের এই বয়সে নতুন জামা কাপড়ে কি যে সুন্দর মানায়, কিন্তু কি করবে ওরা, পারে না। তোর বড় ভাইয়ের মাইনে আর আমার পেনশনের কিছু টাকা, এত বড় সংসার কিছুতেই চলতে চায় না যে। এবার আমি পেনশনের টাকা থেকে তোর পাঞ্জাবির টাকা আগে থেকেই আলাদা করে রাখবো, নিয়ে যাস। হয়েছে, সাদা মতো ফুল ফুল কাজ করা। আচ্ছা, কিনে তোমাকে দেখাবো। দেখিস, তোকে না খুব মানাবে। হাতে কি রে, কোনো লেখা তুই লিখেছিস? ওটা কিছু না আব্বা। লজ্জার কি আছে রে, আমাকে পড়ে একটু শোনা না। না না আব্বা, আমি লিখতে পারি না তো। ভাবছিস বুঝি আমি কবিতা, গল্প এসব বুঝতে পারবো না? হয়তো তোদের মতো পারবো না। তা না আব্বা, আমি দেখ, আমারও কি ভাবতে ইচ্ছে করে না আমার ছেলে মেয়েরাও শিল্পী হতে পারে? তোর মা থাকলে কি না করতে পারতিস? একা একা সময়টা আমার কাটে না তো, তাই বলছিলাম আর কি। আব্বা, আপনার বাক্সে তো পুরনো অনেক সাহিত্য পত্রিকা দেখেছি, বেশ কয়েকটা পত্রিকা, অনেকগুলো কপি। ও, দেখেছিস বুঝি? তোর আম্মার সেই বাক্সটাই না? কিনতাম তোর আম্মা থাকতে অনেক দিন আগে। তোর বড় ভাই, মেজো ভাই ছোট তখন, সে সময় মাসে মাসে রেগুলার কিনতাম। গল্প, কবিতা, প্রবন্ধ এসব পড়তে আপনার খুব ভালো লাগতো? হ্যাঁ, তোর আম্মারও। মাস শেষ হতে না হতেই বিভিন্ন মাসিক পত্রে নিয়ে রাখতো আমাকে। সে তো কবেকার স্মৃতি রে সেলিম। তখন থাকতাম ছোট্ট মফস্বল শহরে, টিনের বাসা। কাজ থেকে ফিরতে অনেক দিন রাত হয়ে যেত। তাছাড়া সন্ধ্যের আগে বেড়াতেও যেতাম, দূরে চলে যেতাম। কৃষ্ণপক্ষের অন্ধকারে তারার আলোয় পথ দেখে মাঠ পেরিয়ে বাড়ি ফিরতাম। তেমনি একটা পরিবেশ ফিরে পেতে বড় ইচ্ছে করে। সেই পরিবেশ কি ঠিক জানি না, তবু কল্পনায় তার ছোঁয়া পাই মাঝে মাঝে। বলুন না আব্বা সেদিনের কথা। কি ঘন সমারোহে বর্ষা নামত নির্জন বিস্তীর্ণ প্রান্তরে। সবটুকু আকাশ মেঘে মেঘে ঘন হয়ে আসত। জানালার কাছে বসে মুগ্ধ হয়ে দেখতাম। তারপর বৃষ্টি। জানালা বন্ধ করে দিতে হতো, তবুও ঘরের মেঝেতে পানি আসতো বেড়ার ফাঁক দিয়ে। বৃষ্টির ফোঁটা পড়তো টিনের চালের ওপর, অবিরাম টুপটাপ শব্দ, যেন এক সুর। সেই সুর শুনতে শুনতে তন্দ্রা নেমেছে চোখে। ঘুমিয়ে পড়েছি কত রাত্রে। এখন আর সময় কাটে না রে। সকাল সন্ধ্যায় ছেলে মেয়েরা মিলে কি যে হইচই করে, সেই কোলাহলে মন বিরক্তিতে ভরে যায়। তবুও ওই কোলাহলেও মনে হয় বেঁচে আছি। কিন্তু ওরা স্কুলে চলে যায়, তোরা চলে যাস যার যার কাজে। দুপুর লাগতে না লাগতেই যেন একা হয়ে যায় বাসাটা। একা একা ঝিমোয়। একটানা দুপুর গড়িয়ে বিকেল। সময় আর কাটতে চায় না, মনে হয় মরেই হয়তো গেছি। আব্বা, আমার কবিতা শুনুন। হ্যাঁ, লিখেছিস? লিখেছি। গল্প শুনি সেদিনের, বকুলের গন্ধে ভরা দিন, আধো চেনা মনে হয়। ভাবি, পায়ে চলা পথ ভেঙে ঝিরঝির শাপলার ঘাটে, নুয়ে পড়া ধান ছড়া মাঠে, সেদিনের পরিচয় কেন পাইনি কখনো। রৌদ্রদগ্ধ পিচ ঢালা পথ, এখানে ছায়ার খোঁজে, অলিতে গলিতে শুধু ঘোরে এক গোলক ধাঁধায়। বস্তির কলটি ঘিরে তাল কাটা কোলাহল ক্রমে, পচা পুকুরের স্তব্ধতায়, ঠেলা গাড়ির অচল চাকায়, রাস্তার ডাস্টবিনে ঝিমোয় দুপুর।
শুনেছি সেখানে দিন মুখরিত ফসলের গানে, হৃদয়ে হৃদয়ে কত পাখির কাকলি। শুনেছি পৌষালি রাত ঝরাতো শিশির, তেপান্তর মাঠে একা রাজার কুমার। পথ ঘাট জানা নেই, রাজকন্যা দত্ত ঘরে একা ক্রন্দসী। এখানেও নামে রাত, ছাকা ছাকা নামে অন্ধকার। ভাঙা কোন কবরের গহনতা নিয়ে আসে রাত। রুটিনের কাজ সেরে গুটি গুটি আত্মসমর্পণ। রাত গিয়ে এবার সকাল, অস্তিত্বের কঙ্কালে ঝিকিমিকি রোদ। জীবনটা ধুকে ধুকে তবু চলছেই, হাঁপানি রোগীর মতো শ্বাস রুদ্ধ হাঁপড়ের টানে। আনমনে ভুলে যদি কোনো দিন আর মোরা ভেঙে, বেয়ারা ঘোড়ার মতো মন যদি বিদ্রোহী কখনো, প্রান্তরের স্বপ্ন দেখে ছুটে গিয়ে রাস্তায় দাঁড়ায়। কানে বাজে বহতা নদীর ডাক, বহু দূরে তবুও অদূরে নায়রি নাও স্বপ্ন দেখে ঘাট বাঁধাকুল। আমের মুকুল কত বৌলের ঘ্রাণ, পক্ষীরাজ হয়ে ওঠে তরি, কত যে বাতাস পালে। বহু দূরে কোনো এক ধ্রুবতারা সম্পন্ন বন্দর। আব্বা, ঘুমিয়ে পড়েছো? না, ঠিক আছে। ঘুমাস না কি রে মেজো? না, ঘুমাই না তো। চুল বিলিয়ে দিচ্ছেন, কেমন একটা অবসাদ লাগছে। মাজেদাকে দেখছি না যে। তার ছেলেটার শরীর গরম, স্কুলে যায়নি। দেখলাম ছেলেকে নিয়ে শুয়ে আছে। বেচারির বড় দুঃখ। শ্বশুর বেঁচে থাকতে স্বামী মারা গেল, ছেলেটাও বাপের ওয়ারিশ থেকে বঞ্চিত হলো। বড় হাই উঠছে রে, সময়টা আর কাটতে চায় না। এই যে সেলিম সাহেব, আবার কোন দিকে চললেন? যেথায় আছে তেপান্তরের মাঠ, রূপকুমারী একা বসে চীনাবাদাম খায়। ভাবি, কিরে কিরে সাজু, কলেজ থেকে কুড়িয়ে আনলে একরাশ আনন্দ। তুই সবসময় মুখ গুমরা হয়ে থাকতে হবে বুঝি? আশফাকের সঙ্গে অনেক আলাপ হলো বুঝি। যা, চিন্তাও যেমন বলগাহারা, মুখও তেমনি বাঁধন ছাড়া। কবিতা পড়তে যাচ্ছি বুঝলি, কবি। ওই আশফাকের মতো গল্প লিখিয়ে নই। বাবা, এ গ্রেট কবি। কলে পানি এসে গেছে। ঘুম ঘুম করে সময়টা কেটে গেল। কি গো ননদিনী, সুরের এত গুনগুন যে? সাজু এলি? যা, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা খাবি। দেখ মিলি মেরে তোর জন্য সবসময় আমি বেড়া দিই। আমি না মানে আরে কি বলি, তোকে সবসময় দিস, আমি কিন্তু মাকে বলে দেব। বেশি বকবক করি। আমি যদি হিংসা জাঙ্কাই তোর ব্যাগে কি আমি করিস হাত না দে না না দেখিস মেরে, তুই কিন্তু আমার ব্যাগে হাত দিবি না, তাহলে কিন্তু আমি মাকে সব কথা বলে দেব। আমি যে সবসময় তোর ব্যাগে হাত দিই নাকি? আমি যে ডাল কেটে উইকে মানে শেষে গেলে কথা, তাহলে কি তুই নিচ্ছিস এই সব? আমি তো মাকে সব কিছু বলে দেব। আমি সত্যি করে বলি না, আমি তুই আমার সব জিনিস নিয়ে যাই, মাকে শুধু বলে দিই বলে। এই শুধু শুধু আমার জিনিস নিয়ে স্কুল থেকে এসে হইচই। আস্তে আস্তে কথা কয় না তোরা। দাঁড়া বাবা, তোমাকে আর বিরক্ত করব না, এক্ষুনি আমরা খেলতে যাচ্ছি, চল। আজকে তো আমি হ্যাঁ তাই যা। এই শোন, সন্ধ্যার আগে ফিরবি না কিন্তু। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। এক সন্ধ্যার পর আরেক সন্ধ্যা, আর এক সন্ধ্যা। সন্ধ্যা গড়িয়ে রাত। গিন্নিদের রান্নাঘর, খাওয়া দাওয়ার শব্দ তান, বাচ্চাদের পড়া মুখস্থ, পুনরাবৃত্তি প্রতিদিন। প্রতিদিন সন্ধ্যা গড়িয়ে রাত। রাত তো কম হলো না, এখানে অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছে যে। সেলিম সাজু এরা কোথায়? মুখে কথা নেই মেজে বউ? সাজু পড়ছে, সেলিম বাইরে। বড় বউ করছে কি? কি আর করবে, ছেলে পেটাচ্ছে। কেন? সব থাকতেও একজনের অভাবে যার কিছুই নেই, ছেলে পেটানো ছাড়া তার করবার আর কি আছে? হ্যাঁ, কি আদর্শ সংসার চিত্র।
বলা যায় সালাম সাহেবের সংসার কাব্য। শুধু সালাম সাহেবের কেন, অনেকেরই। বুঝলে, ভাবছি এবার একটা কিছু করবই করব। কি করবে ভাবছো? করবো একটা কিছু, কলম চালানো আর হলো না যখন, তখন ভাবছি শরীরটাকেই খাটাবো। জুৎসই একটা বিজনেস নামতে হবে, কি বলো? আর বিজনেস করতে হবে না, যে বিজনেসে নেমেছো তাতেই সব উদ্ধার হবে। কোন বিজনেস? হো, হ্যাঁ, মানে থিয়েটারের কথা বলছো তো? বইটার কতদূর? রিহার্সাল অনেকটা এগিয়েছে, তোমাকে নিয়ে যাবো একদিন। রিহার্সাল দেখে আমরা দরকার নেই, এ বাড়িতে রোজ কত রিহার্সাল দেখছি। আমার কথা তো খুব একটা দাম তো তুমি দাও না। নাটকটা কিন্তু আমরা খুব ভালো দেখে বেছে নিয়েছি। খুব দুঃখের নাটক? আরে না না, আজকাল দুঃখ, দারিদ্র, হতাশা, আদর্শ, সত্য, মহিমা এইসব জিনিস দেখার বা অনুভব করার শখ কারোর আছে নাকি? সবাই দেখতে চায় হাসির নাটক, হাসতে চায় সবাই। জীবনের কান্না লুকোবার জন্যই হয়তো। হ্যাঁ, আরে এই যে দেখছি আজকাল জুৎসই ডায়লগ ডেলিভারি দেওয়া শুরু করেছো। কিছু দিতে হয়। দাঁড়াও দাঁড়াও, এই নাও। কি হতে এই কাগজের পোটলা? আরে খুলেই দেখো না, থিয়েটারের রিহার্সাল থেকে সকাল সকালেই চলে এলাম। এ যে দুটো সিঙ্গারা। খুব নাম করা সিঙ্গারা, গন্ধটা একটু ডিফারেন্ট না? খেতেও তেমনি। রিহার্সালে রোজ কত খাই, আজ নিয়ে এলাম তোমার জন্য। সিঙ্গারা আমার লাগবে না, নিশ্চয়ই তুমি না বলে নিয়ে এসেছো। দেখো, হাত দুটো আমার নিষ্পিস করছে, এক ঘুষিতে মেরেই ফেলবো কিন্তু। না বলে নিয়ে এসেছি মানে? চুরি করে এনেছি? কোন ব্যাটার সাহস আছে কথা বলার? শেষ করে ফেলবো না? এই সিঙ্গারা আমার পাও না। রিহার্সালে সবাই দুটো করে সিঙ্গারা পেয়েছে, আমারগুলো খাবো না ফেলে দেবো না যে কাউকে দিয়ে দেবো তা আমার ইচ্ছে। আমার, ওদের কি বলে এখন তো আমার ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে যে। কি প্রতিবাদ করো? একটা ঘুষিতে। দুপুরেও বাসায় এলে না, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি দুপুরে খেয়েছো কিনা? আরে আমাকে বোকা পেয়েছো? পেটে খিদে নিয়ে রহিম সাহেব চুপচাপ করে থাকবে? কবেই নেই। সিঙ্গারা দুটো খাও, নইলে কিন্তু খুশির কথা তো বলেই রেখেছি। খাও। আরে বলেছি তো, এমনি কথার কথা, আসলে মারবো নাকি? খাও না। খাবো। তাহলে এই কান্না কিসের? আনন্দের। মেজে বউ, যা, সেলিম এসেছে, সরো। হ্যাঁ হ্যাঁ, হাত মুখ ধুয়ে এসো, একসঙ্গে খাবো। বলিনি আমি? কি বলনি? এখনো তোমার খাওয়া হয়নি? আপনিও তো বিবি সাহেব না খেয়ে আছেন। ওই যে সেলিম সাজু। বুঝলি সাজু, গতিহীনে জীবনের কোনো অর্থ নেই রে। কবির হঠাৎ নৈরাশ্য যে? কাব্য তো জীবন থেকে আলাদা কিছু নয়, ওটা জীবনেরই পরিচয়। অভাব, অনটন আর দুঃখের বালুচরে জীবনের তরি এসে ঠেকেছে। কোদাল চালাও, প্রয়োজনে ড্রেজার আনো, বালু সরাও, আবার ভাসিয়ে দাও জীবন তরির ঢেউ জাগা স্রোতের বুকে। তোরা মেয়েরা খুব লাইট হার্টেড। তাই নাকি? মেঘের মতো আকাশে ভেসে যাস। আচ্ছা। তাও যদি হতে পারতিস বৈশাখী ঝোড়ো মেঘ। মেয়েদের সম্পর্কে রীতিমতো অভিজ্ঞ মনে হচ্ছে। তবে সম্প্রতি কোদাল কিন্তু আমরাও হাতে নিয়েছি। কাকন ডাকা হাতে সে কোদাল কতদিন থাকে, সেই হচ্ছে প্রশ্ন। ঠিক ঠিক, নইলে তোমরা তো মস্তান সেজে স্বপ্ন দেখছই, বন্দরের স্বপ্ন। হ্যাঁ, বহু দূরে ধ্রুবতারা কোনো এক সম্পূর্ণ বন্দর। আমার কিন্তু খিদে পেয়েছে ভাইয়া, আমি হাত মুখ ধুতে চললাম। আবেগটা একটু তাড়াতাড়ি সামলে তুইও আয়। যা, নিতান্ত বালিকা তুই। নইলে বলতি, কানে বাজে বহতা নদীর ডাক, বহু দূরে তবু অদূরে নায়রি নাও, স্বপ্ন দেখে ঘাট বাঁধা কুল, আমির মুকুল কত বৌলের খান। চঞ্চল হয়ে ওঠে তরি, কত যে বাতাস পালে। এই শোন, মাটির টবে আমার সূর্যমুখীর গাছে ফুল আসছে রে। তাই নাকি রে ভাইয়া? তাহলে আগে কিছু খেয়ে নিয়ে তারপর তোমার সূর্যমুখীর অবস্থা দেখবো। এবার বলো, খানার টেবিল। ইলিশ, ইস আজকে এই কদিন থেকে ইলিশ মাছ খাই রে। ইলিশ মাছ আমিও না রে। ইলিশ মাছ ভাজা করা হয়েছে, কি মজা রে। জি, একটা আস্তে ইলিশ মাছ। আমি কিন্তু ভাই বেশি খাবো, অনেকদিন থেকে আরে খাই আমি না। কিছু কম না। আমাকেও বেশি দিতে হবে। এই শোন শোন, তোরা এক কাজ কর। এই শোন, আব্বা, রহিম, সেলিম সবাই আসছে, এখানে সবাইকে ধরবে না। তোরা রান্নাঘরে চলে যা তো চট করে। রান্নাঘরে যাবে কেন? রহিম সেলিমও বাইরে থেকে এসে গেছে যখন, একসঙ্গেই খাওয়া যাক না।
কিন্তু মা, হঠাৎ এত ইলিশ কি করে? তখন শুনলাম কালকের বাজার দিয়ে চালিয়ে দিচ্ছিস। ওই পাশের বাসার কাজের ছেলেটাকে দিয়ে আনিয়েছিলাম আব্বা। তাই বলে একেবারে দুটো ইলিশ? নে শুরু কর। এই ইয়ে পিন্টু, ও বসার জায়গা সকলের হবে না সেইটা মিন্টু, বলছিস? মিন্টু নে তুই এটা খা। দাদু জানো কি দুটো না আনলে ভাজা করা হতো। বসার জায়গা তো সকলে হবে না দেখছি। এই শোন, তোরা ছোটরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতো। তুমি দাঁড়ান আগে। না তুমি আগে দাঁড়াও। আস্তে 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 কথা বলতে পারিস না তোরা? রহিম, সেলিম, তোরা বসে পড়। সাজুও বসে যা। তোদের সবার যে বড় সেই শুধু আজ কাছে নেই। অনেকেই বলে আমি ভাগ্যবান, একান্নভুক্ত পরিবার আমার। বোঝে না আলাদা হয়ে থাকতে চাইলে কেউ আমরা বাঁচবই না। বড় ছেলে মফস্বলে মেসে খায়, টাকা পাঠায় সবার জন্যে। যাক, উপায় তো নেই। না না, আমাকে 3 টুকরো ভাজা মাছ দিলে কেন বড় বউ? মানে ওরা রয়েছে, একটা রেখে বাকিটা উঠিয়ে নাও। না আব্বা, আপনাকে দিয়েছি তো, আপনি খান। জি। অর্ধেক মাছ ভাজা করা হয়েছে, সবাই 1 টুকরো করে পাবে। তুই জানো না মা, খেতে আমার ইচ্ছে করে, কিন্তু ওই দেখো দাদুর আমার চেয়ে আছে। নে, সবাইকে ভেঙে দিচ্ছি। ছাড় না, আমাকে একটু নে, মাছ দাও। নে। আমাকে একটু ভাজি দাও না আম্মা। এই কি, এই নে, এই দিলাম, এই মজা, তাই না? হ্যাঁ। দেখো, আজকাল ইলিশের গন্ধটাও কিন্তু আগের মতো নেই, স্বাদও কমে গেছে। আগে ইলিশ রান্না হয়েছে, চারদিক গন্ধে ভরে গেছে। মাজেদা, তোরা তো তখন বাচ্চা, রান্না শেষ হয়নি, সবাই তখন খাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, আমিও। মাজেদার মা ছেলে মানুষ বলে দেখ, বাচ্চারা না, এরা মানে প্রত্যেকের পাতে কয়েক টুকরো করে মাছ ভাজা দিত। বাচ্চারা খেতেই পারতো না। আর আজ না না, তোরা খা, আমি গলাটা সাফ করে আসি। আম্মা আমাকে পেটির মাছটা দাও না, আমি তো এই মাছ খেতে পারি না। আমাকেও কিন্তু দিতে হবে। থাম তো দেখি। আমাকে একটু ভাজি দাও না। কি জ্বালা, পেটির মাছ কত থাকে রে, সবাই চাইলে দেয়া যায়? যে পিঠের মাছে তো অনেক কাটা। আমাকে আরেকটু ভাজা মাছ দাও না আম্মা। শোনা, আমার ভাজা মাছ বেশি খেলে পেট খারাপ করে। তোর না জ্বর? জ্বর কোথায়, এখন তো ভালো হয়ে গেছি। আচ্ছা নে, আমার ভাগ থেকে ভেঙে দিলাম একটু। আর না কিন্তু থাম তো দেখি। মাজেদার যা কাজ, কেন দিতে গেলে? এখন যে সবাই চাইছে। টুকরোর বাকিটা সবাইকে দিচ্ছি একটু একটু করে। থাক, আমারটাই ভেঙে দিচ্ছি। জানো, একজনকে দিলেই চাইবে সবাই। ছেলে মেয়েদের মধ্যে কেন যে আমাকে ডাকো তোমরা? কে কাকে ডাকে? সবাই তো আসি নিজের গরজে। গরজটা কি? আমার ছেলেকে বেশি দেওয়ার গরজ? ছি, কি যে বলো। থাক, আমাকে দিতে হবে না, ওই ছেলে মেয়েদের দাও। একটা মাছের টুকরো না, 2-1টা ডিম ভাজি করলেও তো হতো। কেন আবার ডিম কেন? মাছের তরকারি তো রয়েছে। এটার নাম তরকারি? এ তো মাছ মিশানো পানি। তোদের সংসারে কোনটা যে তরকারি আর কোনটা যে পানি কিছুই বুঝি না। কিছুই যখন বোঝো না, ফিস্ট লাগাতে গেল কেন? আবার সবাই একসঙ্গে খেতে হবে। একসঙ্গে ফিস্টি খাওয়াবে যখন, তখন রান্নাগুলো বাটিতে করে এক চক্কর চোখের সামনে দেখিয়ে নিলেই পারতে। আব্বার ইচ্ছেও মেটাবো, আবার মাছেও কম পড়তে পারবে না, সব দোষ আমার। ইয়ে, বুঝলি মাজেদা, আমাদের মতো মানুষের শখ আহ্লাদ মেটানো এটার সম্ভব নয়। আমারও মাথা ঠিক থাকে না, আর তোরাও মা অনেক সময় অসম্ভবকে সম্ভব করতে যাস। ওই যে আরেকজন আবার গ্লাসটা ভেঙে দিল। আস্তে আস্তে খেতে পারো না? গ্লাসটা তো ভাঙলি। ইয়ে, না হয় ভেঙেই ফেলেছে, তার জন্য ছেলেকে মারলি কেন? এই আপদ নিয়ে আমার যত মুশকিল। থাকার মধ্যে আছে তো এক গুণ, কথায় কথায় নিজের ছেলেকে ঠ্যাঙানো। একটি মাত্র জায়গায় আমার অধিকার আজও রয়েছে কিনা। এই কে এলো আবার? কে আছেন বাসায়? কে আছেন? থাক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। তোরা এমন হয়েছিস আজকাল, কারো কথা কেউ সহ্য করতে পারিস না। বুঝতে পারছি বুড়ো বয়সে বেঁচে থাকা খুবই কষ্ট রে। আমারই এখানে থাকা উচিত নয় আব্বা, আমি বুঝতে পারছি। ভাবছিলাম পিনুকে কোথাও রাখার বন্দোবস্ত যদি। বাবু, এই তোমার শ্বশুরবাড়ির খবর নিয়ে একজন এসেছে, তোমার সঙ্গে কথা বলবে। ও, শুনে আয় মাজেদা।
মেজো, থালা বাসনগুলো ধুয়েই ফেলতে হবে, কাল সকালের জন্য রেখে দিয়ে কোনো লাভ নেই। আমাদের খাওয়ার জন্য তো কয়েকটা বাসন এমনিতেই ধুতে হবে। আরে তোরা পিনু, মন্টু, কি ব্যাপার? ও পান নিয়ে এসেছিস? হ্যাঁ, এই যে দাদা পান, এই যে নানা পান। দে দে দে, আমি আগে এনেছি কিন্তু। ইস, আমিও তো সঙ্গে সঙ্গেই এনেছি। আহা, ঠিক আছে ঠিক আছে, দুজনের পানি দাও। আমারটা আগে খেতে হবে, আমারটা আগে। আচ্ছা আচ্ছা, দুজনের পানি একসঙ্গে খাবো, 2 গালে 2 পান। হ্যাঁ, না না, ওর পানে চুন বেশি দিয়ে এনেছে তোমাকে ঠকাতে। না দাদু, ও শুধু মিছে কথা বলে। আচ্ছা আচ্ছা, আগে দে তো, ঠকা যেটা দেখি। ঠকাতে পারলে কে ঠকায় না বল? তোদের দাদি নানিও তো আমাকে ঠকিয়ে চলে গেল রে। আচ্ছা দাদু, হুম, তুমি না আমাকে বলেছিলে এই মাসে স্যান্ডেল কিনে দিবে? ইয়ে, হ্যাঁ দিতাম, কিন্তু অসুবিধে হয়ে গেল কি না, তাই। জানিস দাদু, ঘরে মাঠে হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে। আমরা যখন ছোট গাঁয়ে থাকতাম, তখন এত জুতো স্যান্ডেলের চাল ছিল না। জুতো কিনলে সে কি আনন্দ! জানিস, জুতো কেনা হয়ে গেলে প্রথম রাতে জুতো বুকের কাছে নিয়ে বিছানায় শুতাম, আবার নতুন জুতোর গন্ধ নিতাম মাঝে মাঝে। কি বোকা! আব্বা, হুম, আব্বা, কাঁঠাল বাগানে আমার মামা শ্বশুরের বাসায় এসেছেন পিনুর দাদা। একটা লোককে দিয়ে খবর পাঠিয়েছেন আমাকে আজ রাতে একটু যেতে, খুব জরুরি দরকার আছে নাকি। বেয়াই সাহেব ওখানে উঠলেন, আমাদের বাসায় দেখা করতে এলেন না। একদিন পরে স্মরণ করেছেন, এই তো যথেষ্ট। যাবো আব্বা। খবর পাঠিয়েছেন যখন যেতে তো হবেই মা, তার উপর জরুরি দরকার। জি। রহিমকে সঙ্গে নিয়ে যা। এই যে বড় বউ, জি। তোমরা খেয়ে ফেলো মা। মাজেদা তার শ্বশুরের সঙ্গে দেখা করতে যাচ্ছে। সাজু, সাজু শুয়ে পড়েছে? বারান্দায় হাঁটাহাঁটি করছে দেখলাম। হ্যাঁ, ওকে একটু ডেকে দিয়ে যাও মা। জি আব্বা। এই যে সাজু, সাজু রে, বারান্দায় হাঁটাহাঁটি করছিলি, রাত হলো, এখনো ঘুমোতে যাসনি? ঘুম পেলেই ঘুমোতে যাব, কিন্তু তখন বড় ভাবিও বললেন এই কথা, বুঝতে পারছি না কেন। এতে বোঝবার কি আছে? হ্যাঁ, রাত হলো অনেকটা, তাই বলছিলাম। তোর শরীর খারাপ করেছে? না। দেখ, এই ঘুম না পেলে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে শুয়ে পড়গে। আশ্চর্য, সবাই আমার ঘুমের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন। আচ্ছা, আমি তাই করছি। বড় বউ, বড় বউ, জি আব্বা। সাজুর কিছু হয়েছে নাকি? মেজাজটা যেন কেমন মনে হলো। ওসব চিন্তা বাদ দিন আব্বা, আমি দেখি ছেলে মেয়েরা ঘুমিয়েছে কিনা। ক্রমে এসে গেল রাতের স্তব্ধতা। রাত সবার জন্য নিয়ে আসে কিছুটা শান্তি, কিন্তু আমার জন্য সারা জীবনের হিসাব নিকাশ, যোগফল শূন্য। সাজু, এই যে আমি এখানে। শোনো, আজকে প্রোগ্রাম বাদ দাও, সবাই কেমন সন্দেহ করছে আমাকে। সবার কথা বাদ দাও, ভয় তোমার ওই বড় বুকে যেমন দজ্জাল। বড়বু বাইরে গেছে, কিন্তু আমি অন্যদের কথা বলছি। শোনো, আজ নয় কাল করে এসব কাজ হয় না। সরে যাও ভাইয়া, ভাইয়া। Great, grand, really wonderful. আমি ভাবতে পারি না। আব্বা, এই যে ভাবি, তোমরাও সব রয়েছে দেখছি। সাজু কোথায়? এই ছেলেমেয়েরা কই? পিনু ঘুমিয়ে পড়েছে? কি ব্যাপার, ভাই বোন দুজনে এত খুশি যে? মাজেদা, কি হয়েছে রে? রহিম, এই রহিম, হ্যাঁ। তুই সব বুঝিয়ে বল না রে। না না না, এই তোমার ব্যাপার, তুমি বলো বাবু। যা, আমি 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 গুছিয়ে বলতে পারবো নাকি? আহা, ব্যাপারটা কি বলবি তো? ইসে, আব্বা, ওই পিনুর আব্বা মারা যাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, এই তো জানি, কিন্তু ওই যে পিনুর দাদা, মানে ও খুব বুড়ো হয়ে গেছেন তো, হজ করতে যাচ্ছেন। আমাকে বললেন যে পিনুকে নিয়ে তুমি গায়ে তো আর থাকতে পারছো না, একদিন ছিলাম না তো, তাই অসুবিধার কথা বললেন। আরও বললেন আইনের কথা বাদ দিলেও পিনুর তো একটা মানে এই আর কি, এইসব কথা আমাকে বললেন। তারপর বললো এই যে তোমাদের সব দাবি দেওয়ার বদলে বৌমা
মানে বল বল না, বল না। না তুমি বলো বই- না তুমি বলো আমি বলবো হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বললেন যে তোমাদের সব দাবি দেওয়ার বদলে বৌমা 10,000 টাকা তোমাদের দিলাম। হ্যাঁ? 10,000 টাকা? হ্যাঁ 10,000। এই যে এই যে চেক। বলিস কি রে? বুবুর তো এখন কপালই খুলে গেল হ্যাঁ? কি রে? কি? পিনু না তোমার আলনা থেকে শাড়ি ফেলে দিয়েছে। ও মা, ফেলে দিয়েছে তো হয়েছে কি? যা না, যা পিনুকে নিয়ে। জানি না, শাড়িতে তো ময়লা লেগেছে। আহা, লেগেছে তো কি হয়েছে? কালকে ধুয়ে দেবো। এ, যা আব্বা। যা, তুই শিগগির পিনুকে নিয়ে আয়। ঠিক আছে আমি যাই। আব্বা এই চেকটা আপনার কাছে রাখুন। এই টাকা আমাদের সবার, কি বলিস? সাজু কোথায় ভাবি? কাল সকালেই আশফাকদের বাড়িতে খবর পাঠান, সাজুকে আমরা সাজিয়ে গুজিয়ে একেবারে ঢাক ঢোল পিটিয়ে স্বামীর বাড়ি পাঠাবো। Really, বুবু? হ্যাঁ? ভালো হবে না? আসুন, যা যা লাগে এ টাকা থেকে আপনি আব্বা সবাইকে সব দেবেন। হ্যাঁ কিন্তু কিন্তু টাকাটা যে তোর ছেলের জন্য রে। পিনুর ভবিষ্যৎ কি এ বাড়ির আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ থেকে আলাদা আব্বা? সবার মধ্যে পিনু তো একজন। এই যে সেলিম, এই সেলিম, সাজু কোথায় রে? তোরা সব শুনেছিস? বুবু, কয়েক মাস ধরে কিন্তু সিনেমা টিনেমা সব বন্ধ। ভালো ছবি এসেছে একটা, কালই দেখাতে হবে কিন্তু। ও এই কথা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো, সবাই মিলে যাবো, সবাইকে নিয়ে যাবো। আব্বা কালই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করবো। হ্যাঁ আপনাকে নিয়ে বাজারে যাবো কিন্তু। ও, তুমি কিন্তু গ্রেট এই যে কি বুবু! যা যা, এই 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 শোন, চল চল আমরা বরং বারান্দায় যাই, আব্বার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাই চল চলো। যাই, চল চল। তুমিও কি খুশি হওনি? সবাই হইচই করছে এ বাড়ির সবার কাছেই। হ্যাঁ, সবার কাছেই আজ মাজেদা সকলের অভিযোগের পাত্রী। আমার হতভাগিনী মাজেদা আজ সহসাই সবচেয়ে ভালো মানুষটি হতে যাচ্ছে এ বাড়ির সেই বড় মেয়েটি। আচ্ছা, এমন হয় না প্রয়োজনীয় টাকার অভাব আমাদের মিটে যেতে পারে না? আমাকে ঘিরে থাকতে পারে না আনন্দের এই হইচই? আজকের রাতটা কি চমৎকার! বারান্দায় গিয়ে চুপচাপ দাঁড়ানোর জন্যই যেন এমনি রাত। চলো না সাজুর মা, আমরাও গিয়ে বারান্দায় দাঁড়াই। সেলিম এই বারান্দার কোণে একটা টবে সূর্যমুখীর চারা লাগিয়েছে। বেশ বড় হয়েছে গাছটা, 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে। আমার সেলিম কল্পনা করে বহু দূরে ধ্রুবতারা সম্পন্ন বন্দর। সাজুর মা, তোমার আমার সেলিম এক সম্পন্ন বন্দরের স্বপ্ন দেখে, সূর্যমুখীর ফুল ফোটাতে চায় এই ছোট্ট বারান্দায়। ফুল ফুটবে না সাজুর মা? ফুলবতী হবে না সেলিমদের সূর্যমুখী? এতক্ষণ সূর্যমুখী নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন মাজেদা, ফেরদৌসী মজুমদার, বড় বউ জাহানারা আহমেদ, মেজ বউ রুবি আফরোজ, সাজু নুরি হাফসা, রহিম ফরিদ আলী, সেলিম সোয়েব আসকার, আশফাক আব্দুল কাদের, মিন্টু চয়নিকা কর্মকার, মন্টু নসিমউদ্দিন আহমেদ, পিনু আইলিন আজিজ, সালামের চরিত্রে সৈয়দ মুয়াজ্জিম হোসেন, শব্দগ্রহণে সিরাজুল ইসলাম, বহিঃশব্দগ্রহণে আলী আকবর, শব্দ সংযোজনায় ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন আসকার ইবনে শায়েখ।